হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360। রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা জিলেটের কম্পিউটার অ্যাপ্লিকেশনে 2013 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন আইকন। তো তোমাদের লাইক এবং সাবস্ক্রিপশান থেকেই আমার ভিডিও বানানোর ইন্সপিরেশান আসে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন একটা সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিংটা আমি পড়ছি। প্রথমে আছে ইন্ট মেন ভয়েড, অর্থাৎ এটা একটা মেন ফাংশন। তো আমরা এখানে ধরেই নেবো যে এখানে অলরেডি হেডার ফাইল ইনক্লুড আছে, এটা আর এখানে লেখেনি। তো মেন ফাংশনের পরে এক্স নিয়েছি 0 ইন্টিজার এবং এস নিয়েছি 0। তো এখানে হোয়াইল আছে, হোয়াইলের ব্র্যাকেটে এক্স আছে। তো এটা হচ্ছে একটা কন্ডিশান। এই কন্ডিশানে যদি এক্সের ভ্যালু ট্রু হয় তাহলে হোয়াইলের ভিতরে যেটি লেখা আছে সেই লুপটি চলবে, অর্থাৎ হোয়াইলের ভেতরে যে স্টেটমেন্টটি লেখা আছে সেটি চলবে। এখানে হচ্ছে এস অ্যাসাইন এস প্লাস এক্স, তো এই স্টেটমেন্টটা চলবে। তো এক্স প্লাস প্লাস এরপর লেখা আছে। এক্স প্লাস প্লাস কথার অর্থ হচ্ছে এক্সকে একটি ঘর ইনক্রিমেন্ট করা, অর্থাৎ এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে 3 হবে, 0 হলে 1 হবে, এরকম। আর তারপরে লেখা আছে ইফ কন্ডিশনাল অপারেটর, তারপরে এক্স গ্রেটার দ্যান 4। যদি এক্স 4-এর থেকে বড় হয় তাহলে প্রোগ্রামটা ব্রেক হবে। ব্রেক, দেখো লেখা আছে ব্রেক। এই ব্রেকের কারণে প্রোগ্রামটা ব্রেক হয়ে গিয়ে প্রিন্ট হয়ে যাবে এস। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম ইনিশিয়ালি এক্স 0 আর এস 0। তা হোয়াইল লুপে যখন এলো তখন এক্সের ভ্যালু দেখো 0, এক্স যেহেতু ইনিশিয়ালি 0। তা তোমাদের বলে রাখি 0 মানে কম্পিউটার ফলস বোঝে, আর 0 বাদে যে কোনো ইন্টিজার বা যে কোনো ভ্যালুকে সে ট্রু বোঝে। তো এক্স 0 অর্থাৎ হোয়াইল এটা ফলস, তার মানে হোয়াইল লুপ চলবে না। তাহলে সোজা চলে এলো ইফ স্টেটমেন্টে। ইফ স্টেটমেন্টে দেখো এক্স গ্রেটার দ্যান 4 আছে, অর্থাৎ এক্সের ভ্যালু 4-এর থেকে বড় হলে প্রোগ্রামটা ব্রেক হবে এবং এস প্রিন্ট হবে। এস প্রিন্ট হবে বলতে এস আউটপুট বেরোবে, অর্থাৎ এসের ভ্যালু কম্পিউটার স্ক্রিনে আউটপুট হিসেবে দেখাবে। তো এক্সের ভ্যালু ইনিশিয়ালি 0ই ছিল, তো 0 গ্রেটার দ্যান 4, দ্যাট ইজ নট পসিবল। প্রিন্ট এপে %d, দেখো এটা হচ্ছে %d কথা অর্থ হচ্ছে আমরা যেহেতু এখানে ইন্টিজার ব্যবহার করেছি তাই আমরা এখানে %d লিখেছি। তো কমা দিয়ে এস লেখা আছে। তো এখানে প্রিন্ট এপ হচ্ছে এক ধরনের ফাংশন যেটা আউটপুট দেয় আমাদের। তো আউটপুট দেয় ঠিক না, মানে আমরা প্রিন্ট করাতে পারি কোনো লেখা, কোনো ডাটা আমরা আউটপুট কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করাতে পারি। তো এসের ভ্যালু তাহলে কত হলো? এসের ভ্যালু 0ই ছিল, তাহলে 0ই রইলো। তাহলে প্রিন্ট কত হবে? অপশান ডি হবে, অর্থাৎ 0 প্রিন্ট হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। প্রোগ্রামটা আমি তোমাদের জন্য রান করিয়েছি, সেটা তোমরা দেখে নাও। স্ক্রিনটা পজ করে তোমরা এই প্রোগ্রামটা দেখতে পারো এবং প্রোগ্রামের আউটপুট দেখো এখানে 0 এসছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথমে আমি প্রোগ্রামটা তোমাদের বলার আগে জানাতে চাই এখানে পয়েন্টার্সের প্রয়োগ আছে, এই প্রোগ্রামিংয়ে পয়েন্টার্সের প্রয়োগ আছে। তো পয়েন্টার্স কি করে? পয়েন্টার্স করে হচ্ছে পয়েন্ট করে, অর্থাৎ পয়েন্ট কি পয়েন্ট করে সেটা আমরা ভিডিওর মাধ্যমে বুঝে নেবো। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। প্রথমে দেখো আমরা হেডার ফাইল ইনক্লুড করেছি, দেখো হ্যাজ ইনক্লুড stdio.h, তো এটা আমরা জানি হেডার ফাইল। তারপরে আমরা মেন ফাংশনকে ডিফাইন করেছি ইন্ট মেন ভয়েড, অর্থাৎ এখানে ভয়েড লেখা কথার অর্থ হচ্ছে দিস ফাংশন ইজ রিটার্ন সামথিং টেক নাথিং। দেখো ইন্টিজার, এখানে রিটার্ন ইন্টিজার টাইপ রিটার্ন হবে, কিন্তু টেক নাথিং অর্থাৎ এই যে ভিতরে ব্যাকেটে কিছু নিচ্ছে না, অর্থাৎ এখানে ব্যাকেটে কিছু লেখা নেই, ভয়েড অর্থাৎ ফাঁকা, তার মানে এটা টেক্স নাথিং। আর এখানে রিটার্ন করবে কি রিটার্ন করবে না সেই ফাংশনটা সেটা লেখা আছে। তো ইন্টিজার টাইপের এখানে মেন ফাংশানে ইউজ আছে, রিটার্ন হবে। তো যাই হোক, তো তারপরে মেন ফাংশানের অন্তর্গত ইন্ট এ কমা ইন্ট বি, দেখো এখানে আমরা দেখো এ আর বিকে ডিফাইন করেছি। আমরা দুখানা ভ্যারিয়েবল নিয়েছি এ আর বি, যেটা ইন্টিজার টাইপ, অর্থাৎ 1 2 3 4 5 6 বা মাইনাসে হতে পারে। তো সেটা আমরা এখানে ডিফাইন করেছি, যে আমরা প্রোগ্রামকে জানিয়েছি যেটা একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, এ আর বি নাম দিয়েছি। তারপরে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি, কিন্তু সেটা নর্মাল ভ্যারিয়েবল না, পয়েন্টার্স ভ্যারিয়েবল। এই যে অ্যাস্টেরিক্স চিহ্নটা দেখছো, এই অ্যাস্টেরিক্স চিহ্ন কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্টার ভ্যারিয়েবল। এবার নর্মাল ভ্যারিয়েবল এবং পয়েন্টার ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে নর্মাল ভ্যারিয়েবল ভ্যালু অ্যাসাইন করে, অর্থাৎ
আমি একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি এই প্রোগ্রামিংয়েতেই। ধরো এখানে ইন্ট এ লেখা আছে, তো তলায় দেখো লিখেছি a ইকুয়াল টু 10। এখানে তো এটা ইকুয়াল টু নয়, a অ্যাসাইন 10, অর্থাৎ 10কে আমরা এতে রাখলাম। 10 হচ্ছে ইন্টিজার এবং তার ভ্যালুটা অর্থাৎ 10-এর ভ্যালুটাকে আমরা এতে রাখলাম, এটা বোঝায়। কিন্তু এখানে দেখো পয়েন্টার্স পি, এই কথার অর্থ দেখো এখানে নিচে লেখা আছে, দেখো পয়েন্টার্স পি সম্বন্ধে এখানে নিচে লেখা আছে পি ইকুয়াল টু, দেখো আমি লিখেছি অ্যাড্রেস অফ এ। এখানে একটা ব্যাপার আছে, এই পিটা কিন্তু নর্মাল কোনো ভ্যালু রাখতে পারবে না। যেমন নর্মাল আমরা কি করেছিলাম, এ ইকুয়াল টু 10 লিখেছিলাম, এখানে পি ইকুয়াল টু 10 লিখলে কিন্তু এই পিতে কিন্তু স্টোর হবে না, কারণ এটা একটা পয়েন্টার্স টাইপ ভেরিয়েবল। পয়েন্টার্স টাইপ ভেরিয়েবল একমাত্র রাখতে পারে হচ্ছে, ধরো এখানে ইন্ট পয়েন্টার, তো তবে ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবলের মেমোরি লোকেশানকে রাখতে পারে। অর্থাৎ এখানে পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ লেখা কথার অর্থ হচ্ছে অ্যাড্রেস অফ এ। এ কি, এ হচ্ছে ইন্টিজার, এখানে এর ভ্যালু 10, তো এর ভ্যালু 10 কম্পিউটার র্যামের কোনো জায়গায় তো লোকেট আছে, অর্থাৎ কোনো না কোনো জায়গায় তো লোকেশানে সেভ হয়েছে। সেই লোকেশানের একটা তোমার অ্যাড্রেস হয়, লজিক্যাল অ্যাড্রেস হয়। সেই লজিক্যাল অ্যাড্রেস ধরে নিলাম আমরা 2020 বা 2024, যা খুশি হতে পারে। তো সেইটার অ্যাড্রেসটাকে পিতে কিন্তু স্টোর আছে। আশা করি বুঝতে পারলে। আমি আরেকবার বলছি, এই পয়েন্টার্স পিতে অ্যাড্রেস অফ এ স্টোর আছে, নট দ্য ভ্যালু অফ এ। ভ্যালু অফ এ তো তোমার ইন্টিজার এতে স্টোর আছেই, কিন্তু ভ্যালু অফ এ যে 10, সেটা প্রোগ্রামের যে লোকেশানে অর্থাৎ র্যামের মেমোরির যে লোকেশানে সেভ আছে, সেই লোকেশানের অ্যাড্রেসটা আমরা স্টোর করতে পারি কোনো না কোনো ভেরিয়েবলে। সেইটাই হচ্ছে পয়েন্টার্স ভেরিয়েবল। তো নর্মাল ভেরিয়েবল আর পয়েন্টার্স ভেরিয়েবলের মধ্যে তোমরা তফাৎ বুঝতে পারলে। তারপরের লাইনে চলে এলাম আমি, ভয়েড এফ ইন্ট, আবার অ্যাস্টেরিক্স সাইন দিয়ে, 3খানা অ্যাস্টেরিক্স সাইন দিয়ে ইন্টিজার লেখা আছে। এটা অ্যাকচুয়ালি ফাংশনের ডিক্লেয়ারেশন। এবার ফাংশনের ডিক্লারেশন বলতে, তো আমাদের ধরো আমরা কোনো দু রকমের ফাংশন হয়, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে প্রি ডিফাইন। এবার ইউজার ডিফাইন ফাংশানে কি হয়, আমরা একটা ফাংশন বানাই, সেই ফাংশনটার কি টাইপ সেটা আমরা কম্পিউটারকে জানানোর জন্যে আমাদের ফাংশনকে ডিক্লেয়ার করতে হয়। তো ফাংশনকে ডিক্লেয়ার কিভাবে করতে হয় সেটাই আমরা দেখে নেব। দেখো এখানে ফাংশন ডিক্লেয়ার করার আগে আমরা ফাংশনটা সম্বন্ধে আগে জেনে নিই। ফাংশনটা কোথায় আছে দেখো, এখানে এফ, দেখো লেখা আছে এফ হচ্ছে একটা ফাংশন। তো এটা একটা, দেখো এখানে ভিতরে কিছু জিনিস লেখা আছে, অ্যাড্রেস এ, অ্যাড্রেস বি আর কমা দিয়ে পি। অর্থাৎ এখানে টেক সামথিং টাইপ ইউজার ডিফাইন ফাংশন। তো যাই হোক, তো এই ফাংশনটার যে কি টাইপের সেইটা আমরা উপরে কম্পিউটারকে জানিয়েছি, প্রোগ্রামটাকে জানিয়েছি। এই যে এ, বি আর পি এগুলো অ্যাকচুয়ালি ইন্টিজার টাইপ, তো সেই জন্য আমরা ইন্টিজার লিখেছি। এবার এ আর বি তো নর্মাল না, নর্মাল কোনো রকম যে ভ্যারিয়েবল না, এগুলো সব পয়েন্টার্স ভ্যারিয়েবল। দেখো অ্যাড্রেস দেওয়া আছে, তো অ্যাড্রেস আমরা যেহেতু লিখেছি তো আমাদের তো পয়েন্টার্স দিয়ে সাইন দিতে হবে, সেই জন্য আমরা ইন্টিজারের পাশে সব অ্যাস্টেরিক্স সাইন দিয়েছি, দেখো 3টেতেই, যাতে কোনো অসুবিধা না হয়, কম্পিউটার পরিষ্কার বুঝতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো আমি আবার প্রোগ্রামটা বলে দিই, এতে আমরা 10 রেখেছি, বিতে 20 রেখেছি। তারপর এখানে দেখো ফাংশান। এবার এই ফাংশানের স্টেটমেন্ট কোথায়, অর্থাৎ এই ফাংশানটার কাজ কি, এই ফাংশানটা করেছে কি। তো এই ফাংশানের স্টেটমেন্ট আছে এখানে নিচে, পুরো এই মেন ফাংশানের বাইরে। দেখো মেন ফাংশানের বাইরে আমরা এই ফাংশানের যে ডেফিনেশন যাই বলো না কেন সেটা আমরা এখানে করেছি। তো এই যে ফাংশানটা, এই ফাংশানটা যখন রান হবে, সব কিছু প্রোগ্রাম তো পড়তে এখানে আসবে কার্সার। তো কার্সার এসে যখন এই ফাংশানের কাছে আসবে, এই ফাংশানটা কল হবে। তো কল হওয়ার পর এই যে কার্সারটা সোজা এখানে চলে আসবে, নিচে যেখানে ফাংশানের ডেফিনেশন আছে, এবং এটা রান হতে শুরু করবে। তো ভিতরে যেগুলো লেখা আছে এই মুহূর্তে একটু আমি পরে বলছি। তো ভেতরে দেখো কি লেখা আছে, ইফ এক্স লেস দ্যান ওয়াই। এখানে কিন্তু শুধু এক্স লেখা নেই, অ্যাস্টেরিক্স এক্স অ্যাস্টেরিক্স ওয়াই লেখা আছে। তো এর মানেও আমি বলবো। তো আগে দেখে নাও, জেড ইকুয়াল টু ওয়াই লেখা আছে, অ্যাস্টেরিক্স এক্স অ্যাসাইন অ্যাস্টেরিক্স জেড প্লাস 1। তো এখানে
তোমাদের একটা বলে রাখি ইম্পর্টেন্ট জিনিস, যে ধরো দুটো ডিফারেন্ট ফাংশন আছে, অর্থাৎ ধরো এখানে কী কী ফাংশন আছে আমি আগে জেনে নিই। প্রোগ্রামে মেন ফাংশন আছে, আর এখানে আমার দেয়া ডিফাইন করা ফাংশন এফ আছে। তো এখানে মেন ফাংশনের ভিতরে যে লেখা আছে এই যে a 10 b 20, এই ভ্যালুটা কিন্তু এই যে আমি যে ফাংশনটা ডিফাইন করেছি সেখানে কিন্তু ব্যবহার করতে আমরা পারবো না। ধরো আমরা যে এই a অর্থাৎ x এর জায়গায় যদি a ও লিখতাম, আর এই যে ইন্ট y এর জায়গায় যদি b ও লিখতাম, আর ইন্ট z এর জায়গায় যদি p ও লিখতাম, তবু আমরা a আর b এর ভ্যালু কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারতাম না বা চেঞ্জ করতে পারতাম না। এই যে চেঞ্জ করেছি না z+1 এই যে করেছি ভেতরে, এখানে চেঞ্জ হতো, কিন্তু তার চেঞ্জটা এই মেন ফাংশনে চেঞ্জ হতো না। অর্থাৎ এখানে যদি আমি সেম নামেরও লিখি, অর্থাৎ এখানে যে a লেখা আছে আর ভয়েড f যে আমরা নিচে যে আমরা ফাংশনের যে এখানে আমরা নিচে ডেফিনেশন লিখেছি, ডেফিনেশনে যদি a লিখি, এই a আর নিচে আমি যেখানে ফাংশন ডিফাইন করেছি সেই a কিন্তু আলাদা হবে মেমোরিতে। তার মানে এখানে আমরা যত কিছুই চেঞ্জ করি না কেন নিচে, ওপরে কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমরা চাইছি এখানে a আর p চেঞ্জ হতে। তো সেই জন্যে আমরা একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে তোমার পয়েন্টার্স। তো আমরা মেমোরি লোকেশানকে আমরা অ্যাড্রেস করে দিই, রেফার করে দিই, তাতে চেঞ্জ সম্ভব হয়। কিভাবে হয় আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে যখন ফাংশনটা ডেফিনেশন আমরা পড়বো, দেখো ইন্ট এক্স লেখা আছে, অর্থাৎ এখানে ইন্ট অ্যাস্টেরিক্স এক্স লেখা আছে, কথার অর্থ হচ্ছে এটা এই যে লেখা আছে না অ্যাড্রেস অফ এ, এটাকে পয়েন্ট করছে। অর্থাৎ যেখান থেকে ফাংশনটা কল হয়েছে, ফাংশন কোথা থেকে কল হয়েছে, এফ অ্যাড্রেস এ অ্যাড্রেস বি আর পি থেকে কল হয়েছে। তো অ্যাড্রেস এ এর যে ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি ইন্ট এক্সে আসবে। কেন ভ্যালুটা আসবে আমি খানিকটা আগে বললাম, ভ্যালু আসবে না, অ্যাকচুয়ালি ভ্যালু আসবে না, এখানে দেখো পয়েন্ট করছে, অর্থাৎ ফিজিক্যালি আসছে না বাট পয়েন্ট করে দিচ্ছে, পয়েন্টার্স দেওয়া আছে এখানে। তো অ্যাড্রেস অফ এ বোঝাচ্ছে ইন্ট পয়েন্টার এক্স মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ। তো অ্যাড্রেস অফ এ মানে আবার কি, অ্যাড্রেস অফ এ কি তোমরাই বলো, এখানে অ্যাড্রেস অফ এ মানে কি, দেখো 10, এখানে 10 লেখা আছে, অ্যাড্রেস অফ এ মানে হচ্ছে 10। এখানে ওয়াই মানে কি, এবার তাহলে এই যে আমি ফাংশন ডিফাইন করেছি সেখানে ওয়াই মানে কি, এই যে ওয়াই, এই ওয়াই মানে হচ্ছে দেখো অ্যাড্রেস আমরা খুঁজবো বি থেকে এসেছে, মানে বি এর ভ্যালু এখানে আসবে। এবার অ্যাড্রেস বি মানে এখানে 20, দেখো এখানে 20 আছে, তো সেটা 20 এলো এখানে। আর এখানে জেড তো তোমার এখানে পি, তো পি এর ভ্যালু আবার অ্যাড্রেস অফ এ, মানে অ্যাকচুয়ালি এটা এ, পি মানে অ্যাকচুয়ালি এখানে এ লেখার কথা, তো সেটা ঘুরিয়ে পি লেখা আছে। তো যাই হোক, ভেতরে আমরা ইফে চলে আসি যেখানে আমি ফাংশন ডিফাইন করেছি। দেখো এখানে অ্যাস্টেরিক্স এক্স লেস দ্যান অ্যাস্টেরিক্স ওয়াই লেখা আছে, তার মানে অ্যাস্টেরিক্স এক্স মানে কি আমরা জানি, এ এর ভ্যালু, এ এর ভ্যালু কত 10, আর অ্যাস্টেরিক্স ওয়াই মানে কত আমরা এই খানিকটা আগে জেনেছি বি, সেটা 20, মানে 10 লেস দ্যান 20, তার মানে এই স্টেটমেন্টটা ট্রু। এবার কন্ডিশনাল অপারেটরে যখন স্টেটমেন্ট ট্রু হয় তার ভিতরে থাকা প্রোগ্রামটা রান করে। তো ইফ স্টেটমেন্টের ভিতরে যে প্রোগ্রামটা আছে সেটা রান করবে। দেখো এখানে লেখা আছে জেড ইকুয়াল টু ওয়াই, তো এইমাত্র আমরা জানি যে ওয়াই কি আছে 20, আর সেইটা দেখো আমি জেড এ অ্যাসাইন করছি, ইকুয়াল টু তো নয়, এটা অ্যাকচুয়ালি অ্যাসাইন। তো জেড এ তার মানে এই মুহূর্তে 20 চলে এলো। তো পরের লাইনে আসি, দেখো অ্যাস্টেরিক্স এক্স, তো আমরা খানিকটা আগে অ্যাস্টেরিক্স এক্স কি জেনেছি, এবার দেখো অ্যাস্টেরিক্স জেড প্লাস 1, এইমাত্র জেড 20 হয়েছে, তো 20 প্লাস 1 21, সেই 21টা আবার এই যে অ্যাস্টেরিক্স এক্স সেখানে গেল, অর্থাৎ অ্যাস্টেরিক্স এক্স এই মুহূর্তে 21, এবার অ্যাস্টেরিক্স এক্স 21 মানে অ্যাস্টেরিক্স এক্স এখানে গেল, এইখানে অ্যাস্টেরিক্স এক্স 21। এবার অ্যাস্টেরিক্স এক্স মানে কি, অ্যাস্টেরিক্স এক্স মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ, আবার অ্যাড্রেস অফ এ মানে কি, অ্যাকচুয়ালি এ এর ভ্যালু 10, এই 10 তাহলে আর 10 নেই, কিন্তু তার মানে 20 হয়ে গেছে, কারণ নিচে এখানে ফাংশনের দ্বারা আমরা চেঞ্জ করে দিয়েছি, তার মানে এই মুহূর্তে এ 20। তো যদি আমরা প্রিন্ট করি এই মুহূর্তে এ, দেখো এখানে প্রিন্ট করি মানে আমরা আউটপুট পাবো যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে হচ্ছে 20 না 21, এখানে অ্যাস্টেরিক্স এক্স এই মুহূর্তে 21 ছিল, সেই 21টাই এখানে যাবে অ্যাড্রেস অফ এতে, অর্থাৎ এতে এখন এই মুহূর্তে 21 আছে, তো 21 আমরা কিন্তু প্রিন্টে পাবো। তাহলে এই যে অ্যাস্টেরিক্স পিতে তাহলে কি প্রিন্ট হবে,
এবার অ্যাড্রেস এখানে পিতে কি প্রিন্ট হবে, পি এর ভ্যালুটা কি সেটা আমরা জানার জন্য আমাকে দেখে নিতে হবে যে পিটা কাকে ইন্ডিকেট করছে, কাকে লোকেট করছে। অ্যাড্রেস পি মানে অ্যাকচুয়ালি দেখো পি অ্যাড্রেস অফ এ আছে, অর্থাৎ অ্যাড্রেস অফ এ তার মানে কি ইন্টিজার এ, তার মানে এই 21টাকেই বোঝাচ্ছে। এখানে অ্যাস্টেরিক্স পি লেখার অর্থ হচ্ছে সরাসরি এখানে যদি ইন্ট এও লেখা থাকতো বা নর্মাল যদি এও লেখা থাকতো একই ভ্যালু হতো। কীভাবে হতো দেখো, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ লেখা আছে, তার মানে যদি আমি এখানে অ্যাস্টেরিক্স পি ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে এ কে, ইন্ট এ এর ভ্যালুকে। আর ইন্ট এ এর ভ্যালুতে খানিকটা আগেই এই ফাংশনের দ্বারা ব্যবহার করে আমরা 21 করেছি, তো তার মানে এখানেও 21। তার মানে এই প্রোগ্রামটা যখন রান হবে তখন দুবার 21 প্রিন্ট হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো আমি প্রোগ্রামটা কম্পাইল করে রান করাচ্ছি। তো প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে, নো এরর। তো দেখো রান করলাম, দেখো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, দেখো 21 লেখা আছে, তো আউটপুট 21 এসছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে হয়েছে। কাম টু দ্য কোশ্চেন নাম্বার 23। তো এখানে একটা ইন্ট মেন ফাংশন আছে, তার ভেতরে একটা 2 ডাইমেনশনাল অ্যারে আছে, আই জে কে 3খানা ইন্টিজার ভ্যালু নেওয়া আছে ভ্যারিয়েবল। আর এখানে ফর আছে, ফর লুপের ভেতরে আবার একটা ফর লুপ আছে এবং সেখানে এক্স আই জে অর্থাৎ এই যে 2 ডাইমেনশনাল অ্যারেতে কেতে অ্যাসাইন আছে, কে এর ভ্যালু এই আই জেতে অ্যাসাইন করা হবে এবং কে এক ঘর বাড়বে অর্থাৎ কে প্লাস প্লাস, আর আই এর ভ্যালু 1 এবং জে এর ভ্যালু 2। তাহলে কি প্রিন্ট হবে, এখানে ডবল পয়েন্টার আছে, দেখো পয়েন্টার দুখানা চিহ্ন আছে প্রিন্টএফে। তো আমি প্রোগ্রামটা তোমাদের জন্য রান করেছি, তো দেখা যাক প্রোগ্রামের আউটপুট কি আসে। তো তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রশ্নগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ যারা সিএসটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য খুবই সহজ, কিন্তু যারা অন্যান্য ডিপার্টমেন্ট লাইক সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হবে। তো জিলেটে 2020 বা 2019 যাই বলো না কেন, সেখানে টোটাল 20টা কোশ্চেন থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তার মধ্যে 5টা থেকে 7টা প্রশ্ন এমন থাকবে যেগুলো অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সলভ করতে পারবে না। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বাট যতগুলো প্রশ্ন সলভ করা সম্ভব হয় তো আমরা দেখব। তো এই প্রশ্নের অ্যান্সার এই প্রোগ্রামটা রান করলে আসে 1, দেখো 1 এসছে, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 23। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। স্টুডেন্ট রেকর্ড contains রোল, নেম, অ্যাড্রেস অ্যান্ড স্কোর। In C program, such record have been written in file using fprintf. Specify the most appropriate option. তো এখানে রাইট অ্যান্সার তোমাদের বলে রাখি আগে, নাইদার অপশান এ নর বি ইজ ট্রু, অর্থাৎ এ বি কোনোটাই ট্রু নয়। তাহলে এ আর বিতে কী লেখা ছিল, দ্য ফাইল উইল বি অ্যান আস্কি ফাইল। তো এখানে আস্কি কোডের কথা বলা হচ্ছে, যে ফাইলটা যেটা আমরা রিটার্ন করছি fprintf দিয়ে সেটা আস্কি ফাইল হবে। নো, তার কোনো মানে নেই। অপশান বিতে কি আছে, রেকর্ডস আর গ্যারেন্টিড টু বি ফিক্স লেন্থ, তারও কোনো গ্যারেন্টি নেই, আমরা যেরকম লেন্থ চুজ করবো সেরকমই, কোনো ফিক্সড লেন্থ নেই। তো অপশান ডি নাইদার অপশান এ অর নর বি ইজ ট্রু। তো এখানে fprintf জিনিসটা কি তোমাদের একটু সামান্য বোঝানোর জন্য আমি একটা প্রোগ্রাম লিখেছি, তো তোমরা চাইলে দেখতে পারো, আর নয়তো নেক্সট প্রশ্নে তোমরা স্কিপ করে যেতে পারো। তো এখানে আমি একটা ফাইল ওপেন করিয়েছি ডেমো বলে, তো এই ডেমো ফাইলটা আমি যদি না থাকে তাহলে অটোমেটিক ক্রিয়েট হবে এই প্রোগ্রামে, এবং সেটাকে যদি ইফ দিয়ে স্টেটমেন্টে আমি লিখেছি ইফ ফাইল নাল লেখা আছে দেখো, তার মানে যদি নাল হয় তাহলে এরর ক্যানট ওপেন ফাইল দেখাবে, আর যদি ওপেন হয় তাহলে সেখানে আমি এই ডাটাগুলো ইনপুট দেবো। দেখো fprintf %c দিয়ে একটা ক্যারেক্টার ইনপুট করিয়েছি অর্থাৎ লিখেছি, fprintf দিয়ে %d দিয়ে 22 লিখেছি অর্থাৎ এটা একটা নাম্বার অর্থাৎ ইন্টিজার। আবার fprintf দিয়ে লিখিয়েছি %f দিয়ে পয়েন্ট মানে অর্থাৎ 5.11f। দেখো এখানে 5.11f লেখার কারণ হচ্ছে 5.11 ইনিশিয়ালি বাই ডিফল্ট সি প্রোগ্রামিংয়ে ডবল বোঝায়, তো এটাকে আমি ফ্লোট ভ্যালু করার জন্য 5.11f লিখেছি। আশা করি বুঝতে পারলে। এরপর এস লিখেছি, দেখো %s দিয়ে স্ট্রিং লিখেছি, তো এই চ্যানেলের নাম রাজেশ, এটা আমি প্রিন্ট করিয়েছি। তো তারপরে এই ডাটাগুলো ইনপুট করার পর আমি প্রিন্টএফ চেয়েছি, যে ডাটা ইজ স্টোর ইনটু ফাইল, সেটা প্রিন্ট হবে। তো আমি নোটপ্যাডে সেইগুলোকে ফাইলগুলোকে স্টোর করতে পেরেছি, এবং নোটপ্যাডে কী লেখা দেখিয়েছে দেখো, এ প্রথমে, তারপর 22, তারপরে 5.110000, তারপর রাজেশ। অর্থাৎ এখানে কোনো ডাটা আমি যে টাইপের প্রিন্ট করব
সেই টাইপের ডাটা কিন্তু এখানে সেভ হবে। তো এখানে স্টেটমেন্টে লেখা থাকা যে রেকর্ডস আর গ্যারেন্টি টু বি ফিক্সড লেন্থ অর দ্য ফাইল উইল বি অ্যান আস্কি ফাইল, এই দুটো কিন্তু মিথ্যে হয়ে যাচ্ছে, এই দুটোর কোনো মানে নেই, যে কোনো কিছু হতে পারে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। টু স্কোয়ার ম্যাট্রিক্স অফ ডাইমেনশন n ইন্টু n আর টু বি মাল্টিপ্লাইড, কম্পিউটেশনাল কস্ট উইল বি। দেখো এটা তোমাদের একটু মনে রাখতে হবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্ডার অফ n কিউব। এই কোশ্চেনের যদি আমি ডিটেলসে আলোচনা করতে চাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো আমি তাই তোমাদের একটু মনে রাখতে বলবো, যারা সিএসটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা তো এমনিতেই জানে এটা কেন এন কিউ হচ্ছে, আর যারা জানে না যারা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদেরকে বলবো এই কোশ্চেনটা একটু মনে রাখতে। তো দুটো স্কোয়ার ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি n ইন্টু n হয় আর যদি তাদের গুণ করা হয় তাহলে কম্পিউটেশনাল কস্ট উইল বি হবে অপশান সি, অর্ডার অফ n কিউ। তো এটা কীভাবে হলো একটা নোট আমি অনলাইন থেকে পেয়েছি, তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে পড়তে পারো। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 26, ইউজিং 4-bit সাইন 2's কমপ্লিমেন্ট ফর্ম, রেঞ্জ অফ দ্য ভ্যালুজ দ্যাট ক্যান বি রিপ্রেজেন্ট ইজ। তো অপশান এ হবে -8 টু +7। তো কীভাবে এলো এখানে আমি একটা এক্সপ্লেনেশান দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়তে পারো। এটা একটা ফর্মুলা দিয়ে আসে, -2^n-1 থেকে +2^n-1 -1 দে। তো সেখানে বসালে আসবে, এনের জায়গায় যদি 4 বসাই তাহলে আসবে -8 টু +7। দেখো এখানে 4 বিট বলা আছে, যদি 8 বিট হতো তাহলে এই ফর্মুলাতে বসিয়ে -128 থেকে +127 পর্যন্ত পেতাম। যদি তাও না হতো, যদি 16 বিট হতো তাহলে 16 বসিয়ে যেটা আসবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো 32768 থেকে 32767 অবধি। তো এইভাবে তোমরা 32 বিটও ব্যবহার করে তোমরা 32 বিটও কতটা রেঞ্জ তোমরা বের করে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 27, 2's কমপ্লিমেন্ট অফ 10111100 ইজ। দেখো 2's কমপ্লিমেন্ট বের করার জন্য একটা টেকনিক আছে। প্রথমে তোমাকে বাইনারি সংখ্যাটা লিখতে হবে, সেই বাইনারি সংখ্যার নিচে দেখো আমি যেভাবে করেছি, বাইনারি সংখ্যার নিচে সেই বাইনারি সংখ্যাটাকে ফ্লিপ করে লিখতে হবে, অর্থাৎ 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, এইভাবে লিখতে হবে। যে ভ্যালুটা পেলে এই ফ্লিপ করে সেই ভ্যালুর সাথে +1 যোগ করবে। বাইনারির যোগ যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা এটা ইজিলি করতে পারবে, তাও আমি বলে দিচ্ছি কীভাবে হয়েছে। দেখো 1 + 1 বাইনারিতে যোগ করলে 0 হয়, আর সঙ্গে একটা 1 ক্যারি করে, এই ক্যারিটা পাশের 1-এর সাথে আবার যোগ হয়। দেখো 1 + 1 আবার হয়েছে 1 + 1, তো আবার 0 হবে, আবার একটা ক্যারি থাকবে 1, যেটা থার্ড রোয়ের 0-র সাথে যোগ হয়ে 1 হবে, কারণ 0 + 1 যোগেতে বাইনারির 1 হয়। তো 0 আমি বাইনারি যোগের নিয়ম বলে দিচ্ছি, 0 + 0 0 হয়, 0 + 1 1 হয়, আর 1 + 0 1 হয়, আর 1 + 1 0 হয় উইথ ক্যারি 1। তাহলে আশা করি তোমাদের এটা বুঝতে খুবই সুবিধা হচ্ছে এই সময়, যে 1 + 1 0 হয়েছে উইথ ক্যারি 1, সেই ক্যারি 1টা পাশের রোয়ের 1-এর সাথে আবার যোগ হয়ে আবার 0 হয়েছে, 0 হওয়ার পর আবার একটা ক্যারি ছিল যেটা পাশের আবার 0-র সাথে যোগ হয়ে 1 হয়েছে, আর পাশে 0 0 বসিয়ে দিয়েছি, আর পাশে আরও একটা 1 বসিয়ে দিয়েছি, আর পাশে আরেকটা 0 বসিয়ে দিয়েছি। তাহলে সংখ্যাটা হয় 0 0 1 0 0 1। তো দেখো কোনটার সাথে মিলছে, দেখো অপশান সি এর সাথে ইজিলি মিলে যাচ্ছে। তো রাইট অপশান হচ্ছে অপশান সি। নেক্সট প্রশ্ন, 2 ইন্টিজার আর টু বি অ্যাডেড ইউজিং সাইন 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান, ওভারফ্লো ক্যান অকার ইফ। তো এখানে বলেছে দুটো সাইন কমপ্লিমেন্ট আছে যেটা 2's কমপ্লিমেন্ট, সে দুটোকে যোগ করতে হবে ইন্টিজার টাইপের, অর্থাৎ মাইনাস প্লাস 1 2 3 পূর্ণ সংখ্যা, সে মাইনাসেও হতে পারে। তো ওভারফ্লো কখন হবে? তো ওভারফ্লো মানেটা তোমাদের আগে বুঝে নিতে হবে। ধরো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 6 আর 7, -6 আর -7কে আমরা যোগ করব। এইবার আমরা তো 4 বিট ধরো নিয়েছি, আমরা সাইজ নিয়েছি 4 বিট। এবার সেই 4 বিটের থেকে যখন বেশি হয়ে যায়, 4 বিটের রেঞ্জ আমরা খানিকটা আগেই দেখেছি, 4 বিটের আমরা রেঞ্জ দেখলাম। তো এখানে 4 বিটের রেঞ্জ -8 থেকে +7। তো এখানে যখন সেটা -8 থেকে আর +7-এর থেকে বেরিয়ে যাবে তখনই সেটাকে বলা হবে হচ্ছে ওভারফ্লো। তো কীভাবে হচ্ছে দেখো, এখানে একটা রুলস আছে। ওভারফ্লো রুলস অ্যাডিশানের জন্য হচ্ছে, যদি দুটো এমন নাম্বার যোগ করা হয় বা দুটো এমন সংখ্যা যোগ করা হয়
যে দুটোর সাইন এক, অর্থাৎ প্লাস হলে প্লাস দুটো সংখ্যাই, আবার যদি দুটো মাইনাস হয় দুটো মাইনাস, তাদের যোগ করে যদি যে সংখ্যা দুটো যোগ করলাম সেটার অপোজিট সাইন আসে, অর্থাৎ ধরো -6 আর -7 যোগ করছি, -6 আর -7 যোগ করে এমন একটা সংখ্যা এলো যেটা পজিটিভ এলো, তার মানে কি যে দুটো সংখ্যা যোগ করলাম তার অপোজিট সাইন এলো, তখনই কিন্তু ওভারফ্লো হবে। তোমরা এখানে দেখো, ভিডিওটা চাইলে পজ করে এই ডিটেলসটা টুকে নিতে পারো খাতায়, তোমাদের অনেক সুবিধা হবে। তো এখানে কি বলেছে, তাহলে অপশান কি হবে, ইন্টিজার আর অফ সেম সাইন, তাহলে যদি সেম সাইন হয় তাহলে কিন্তু ওভারফ্লো হওয়ার চান্স আছে। সেম সাইন কেন, পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে সেম সাইন, সেই জন্য সেম সাইন লেখা আছে, তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা তো অ্যাডিশনের রুলস হয়ে গেল, ওভারফ্লো রুলস অ্যাডিশনের জন্য। সাবস্ট্রাকশনের জন্য রুল আছে, তো আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো সাবস্ট্রাকশনের রুল একটু সামান্য আলাদা। ইফ টুস কমপ্লিমেন্ট নাম্বার আর সাবস্ট্রাক্টেড অ্যান্ড দেয়ার সাইন আর ডিফারেন্ট দেন দ্য ওভারফ্লো অকার। মানে এখানে কি বলছে, ধরো +7 আর -6 কে বিয়োগ করে মাইনাস এলো, তাহলে কিন্তু ওভারফ্লো হবে। এখানে দেখো ছোট করে আমি একটা টুকে রেখেছি রুলস, তোমরা এটা কপি করে নিতে পারো নিজের খাতায়। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। কোশ্চেন নাম্বার 29 আমার পক্ষে সলভ করা সম্ভব হয়নি। তোমরা এই ভিউয়ারদের মধ্যে যদি কেউ এই প্রশ্নের অ্যান্সার জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে বলো। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। A company has developed a program for client using C language. The object code has to be delivered to the client for necessary conversion the company required. তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আইদার এ কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার। তো কম্পাইলার এবং ইন্টারপ্রিটার কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে বলতে চাইছি যে একজন ক্লায়েন্ট সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডেভেলপ করেছে এবং সেই সি প্রোগ্রাম ডেভেলপ করার পর সেই প্রোগ্রামটা অবজেক্ট কোডে কনভার্ট করে একটা কোম্পানিকে দিয়ে দিয়েছে। এবার কোম্পানির সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে গেলে কি লাগবে, ইন্টারপ্রিটার লাগবে, কম্পাইলার লাগবে, না কম্পাইলার ইন্টারপ্রিটার দুটোই লাগবে, নাকি কোনোটাই লাগবে না, কিংবা যে কোনো একটা লাগবে, তো সেটাই জানতে চাইছে। তাহলে অপশান সি হবে, হয় কম্পাইলার নয়তো ইন্টারপ্রিটার। তো কম্পাইলার আর ইন্টারপ্রিটার কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা চাইলে তোমরা পজ করে এই কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং অ্যাসেম্বলারের যে তুলনাটা সেটা তোমরা কপি করতে পারো। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান fdisk কমান্ড ইন ডস। তো fdisk কমান্ড সম্বন্ধে জানতে চাইছে কি করে। তো দেখো fdisk কমান্ড করে হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্টিশন দ্য হার্ড ডিস্ক ফর ইউজ। দেখো এখানে লেখা আছে দ্য fdisk কমান্ড ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড ডিলিট পার্টিশন অন দ্য হার্ড ড্রাইভ ইন আর্লিয়ার ভার্সন অফ MS DOS অ্যান্ড উইন্ডোজ। তো আশা করি তোমরা বুঝতে পারলে ডস কমান্ড এটা একটা। নেক্সট প্রশ্ন, কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ ফর মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশন। এখানে অবশ্যই রাইট অ্যান্সার হবে হচ্ছে মডেম। মডেমের ফুল ফর্মই হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। মানে অর্থাৎ এখানে সে কোনো ডিজিটাল ডাটাকে অ্যানালগে কনভার্ট করছে আর অ্যানালগ ডাটাকে ডিজিটালে কনভার্ট করছে। দেখো এখানে আমি একটা ডায়াগ্রামে গেছি, এটা হচ্ছে ইন্টারনেট, সেখান থেকে সে ডিজিটাল ডাটার কনভার্ট করে অ্যানালগে করছে, অ্যানালগ থেকে ডিজিটালে করে রাউটার থেকে কম্পিউটার, মোবাইল ডিভাইস, রাউটারে চলে আসছে। তো এইভাবে তোমরা এই জিনিসটা বুঝতে পারো। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, মডেম। নেক্সট কোশ্চেন, TCP/IP হুইচ প্রোটোকল ইজ ইউজ ফর ট্রান্সফারিং মেল ফ্রম দ্য মেশিন টু অ্যানাদার। দেখো এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সালের বেশিরভাগ 2018, 2017 সালেও এসেছে অলরেডি। তো 2020 সালে এই প্রশ্নটা আসার যথেষ্ট চান্স আছে। তো TCP/IP প্রোটোকল ইউজ করে হচ্ছে SMTP। তো SMTPর ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তো সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে TCP/IPর মাধ্যমে আমরা মেল ট্রান্সফার করতে পারি। আর TCP/IP কি, TCP/IP হচ্ছে এক ধরনের ইন্টারনেট প্রোটোকল যেটা যথেষ্ট সিকিওর এবং এখনকার দিনে সবথেকে বেশি বহুল ব্যবহৃত। তো নেক্সট প্রশ্ন, হুইচ নেটওয়ার্ক কনফিগারেশন অল ডাটা পাস থ্রু এ সেন্ট্রাল কম্পিউটার। বলছে কোন ধরনের নেটওয়ার্ক কনফিগারেশনে একটা কম্পিউটারের অর্থাৎ সেন্ট্রাল কম্পিউটারের মাধ্যমে সব বাকি কম্পিউটারে ডাটা ট্রান্সফার হবে, অর্থাৎ যেই ডাটা ট্রান্সফার করুক না কেন সেন্ট্রাল কম্পিউটার হয়ে যাবে। তো এখানে তোমাদের ছবি দেখেই মনে হবে যে স্টার নেটওয়ার্ক বা স্টার টোপোলজি যেটা আছে, সেখানে দেখো সেন্ট্রালে একটা নোড আছে এবং সেই সেন্ট্রাল নোডের সাথে বাকি নোডগুলো কানেক্টেড। এই নোডগুলো হচ্ছে কম্পিউটার আর মাঝখানে একটা ধরো সেন্ট্রাল কম্পিউটার আছে।
তাহলে স্টার টপোলজিতে কিন্তু সব ডাটাকে কিন্তু সেন্টার কম্পিউটার দিয়ে পাস হতে হয়। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্টার। নেক্সট কোশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। র্যাম ইজ ভোলাটাইল, তো প্রথমে এটা অ্যাপ্রোপ্রিয়েট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি কি আছে, অনলি রাইট অপারেশন ক্যান বি ডান উইথ র্যাম। নো, অবশ্যই না, রিড রাইট দুটোই করা যায়, র্যামের ডাটা রিড রাইট দুটোই হয়। তো তাহলে অপশান এ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো র্যাম তোমাদের কেরম দেখতে হয় আমি তোমাদের দেখানোর জন্য এখানে একটা ছবি ডাউনলোড করে রেখেছি, তো তোমরা এটা দেখতে পারো। তো র্যাম এরকম দেখতে হয় কম্পিউটারে। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। অপশান এ প্রোগ্রাম রিটেন ইন মেশিন ল্যাঙ্গুয়েজ নিড এ ট্রান্সলেটার টু জেনারেট দ্য অবজেক্ট কোড। এখানে তো পুরো উল্টো লেখা আছে। তো দেখো এখানে বলেছে মেশিন ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটার দরকার অবজেক্ট কোড তৈরি করতে। অ্যাকচুয়ালি তা না, অবজেক্ট কোড থেকে আমরা যদি ট্রান্সলেট করতে চাই মেশিন ল্যাঙ্গুয়েজে তাহলে আমাদের ট্রান্সলেটার লাগে। তো অপশান এ তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো অপশান বি পড়া যাক, এ প্রোগ্রাম রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিড এ ট্রান্সলেটার টু জেনারেট অবজেক্ট কোড। হ্যাঁ, এটা হতে পারে, তো অপশান বি হতে পারে। তো অপশান বি মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো এখানে আমি সোর্স ফাইল থেকে কম্পাইল, লিঙ্কার এবং লোডার কীভাবে পরপর কাজগুলো হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে একটা প্রোগ্রামের, ইএক্সি ফাইলে কীভাবে চেঞ্জ হলো, সি থেকে ইএক্সিতে কেন গেল এবং কীভাবে গেল, তো সেটার একটা ডায়াগ্রাম আমি এখানে তোমরা ভিডিওটা চাইলে পজ করে দেখতে পারো। নেক্সট, হুইচ ফাইল কিপস কমান্ড টু এক্সিকিউট অটোমেটিক্যালি হোয়েন অপারেটিং সিস্টেম ইজ স্টার্টেড। তো দেখো এখানে বলতে চাইছে যে কম্পিউটার যখন অর্থাৎ অপারেটিং সিস্টেম যখন প্রথম স্টার্ট হয়, হুইচ ফাইল, কোন ফাইলটা কমেন্টগুলোকে রেখে দেয় এক্সিকিউট অটোমেটিক্যালি করার জন্য। দেখো comment.com কী থাকে, দেখো comment.com আমাদের যে ডসের যে ইন্টারনাল কমেন্টগুলো সেগুলো থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, config.sys। এইটা কিন্তু প্রথম রান হয়, কিন্তু এর আগেও আর একটা জিনিস রান হয়, সেটা হচ্ছে এখানে দেখো autoxc.bat, এই ফাইলটা সর্বপ্রথম রান হয়। এটা একটা সিম্পল প্লেন টেক্সট ব্যাচ ফাইল, রুট ডাইরেক্টরিতে থাকে, বুট ডিভাইস। তো অটোমেটিক্যালি এক্সিকিউট হয় স্টার্ট আপের সময়। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান নান অফ দি অ্যাবভ অ্যাকচুয়ালি, বাট ওই যে autox.c এইটা এক্সিকিউশনের পর কিন্তু এখানে config.sys কিন্তু চলে। তো অপশান সিও হতে পারে, অপশান ডিও হতে পারে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন, দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য কারেক্ট সেক্টর অফ এ ডিস্ক টু অ্যারাইভ আন্ডার রিড রাইট হেড ইজ। তো এখানে বলেছে যে একটা কতটা টাইম লাগে একটা ডিস্কের একটা রিড রাইট হেডের নিচে আসতে। আমরা তো জানি হার্ড ডিস্ক একটা অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, তো সেই ডিস্কটার উপরে একটা রিড রাইট হেড থাকে যেটা ডিস্কে অলওয়েজ রিড রাইট করছে হার্ড ডিস্কে। তো কোনো জায়গায় সেই সেক্টরে পৌঁছতে ওই রিড রাইট হেডকে বা রিড রাইট হেডের তলায় ওই সেক্টরটা আসতে ডিস্কের কত সময় লাগে, সেটাকে কী বলে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিক টাইম। তো এখানে ল্যাটেন্সি টাইম, ট্রান্সফার টাইম এখানে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ভিডিওটা চাইলে পজ করে দেখতে পারো। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কানেকশান টু দ্য ইন্টারনেট ইউজিং এ ফোন লাইন অ্যান্ড এ মডেম আর কল্ড। তো আগেকার দিনে এটা ব্যবহার হতো খুব, আমরা প্রত্যেকেই জানি বিএসএনএল ব্রডব্যান্ড যাদের ছিল বাড়িতে তারা প্রত্যেকেই দেখে থাকবে যে একটা মডেম থাকতো, একটা টেলিফোন লাইন থাকতো। আমাদের কোনো ইন্টারনেটে কানেক্ট করার আগে আমাদের ডায়াল আপ করতে হতো। তো ডায়াল আপ কানেকশান হচ্ছে ফোন লাইন দিয়ে করা হতো। তো এখনকার দিনে এটি ব্যবহার খুবই কমে গেছে, এখন ব্রডব্যান্ড সার্ভিস চলে এসছে, লোকাল এরিয়া ইন্টারনেট। তো এখানে আমি ডায়াল আপ কানেকশানের একটা ডায়াগ্রাম বানিয়েছি, তোমরা চাইলে পজ করে ভিডিওটা দেখতে পারো। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার অপশান বি, ডায়াল আপ কানেকশান। নেক্সট কোশ্চেন, অপারেটিং সিস্টেম ম্যানেজেস। তো অপারেটিং সিস্টেম কী ম্যানেজ করে? মেমোরি, প্রসেসর, আইও ডিভাইস। তো আইও ডিভাইস বলতে ইনপুট আউটপুট ডিভাইস। আর অপশান ডি, অল অফ দি অ্যাবভ। এখানে প্রত্যেকটাকেই কিন্তু ম্যানেজ করে থাকে, এখানে কিন্তু প্রত্যেকটাই রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই। আর ভিডিও শেষ করার আগে আমি তোমাদের বলতে চাই যে কম্পিউটার অ্যাপ্লিকেশানে 2017, 2018, 2019 এবং 2014 এবং 2015 প্রত্যেকটা সালের প্রশ্নের অ্যান্সার আমি করিয়ে দিয়েছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে অবশ্যই দেখো।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রশ্নের সাথে, ততক্ষণ বাই।